নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডের সভা থেকেই ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতির কথা জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একই সঙ্গে বিঁধলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে। যুবদের নিয়ে সরগরম উত্তরের রাজনীতি। একদিকে উত্তরকন্যা অভিযানে যুব কমরেডদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন সিপিআইএম এর। অপরদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানে এসএফআই এর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন তৃণমূল ছাত্র পরিষদের। এসএফআই এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সভায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সভাভঙ্গের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের। বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন একদল ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই নানা বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে এবং বিক্ষোভ দেখায়। আর এই ঘটনায় এসএফআই এর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রতিবাদের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি থেকে এসএফআই এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষব্যাপী একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বামেরা আরও শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছিল এবং বিজেপি সারা বাংলাব্যাপী তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। তারা নিজেদের রাজনৈতিকভাবে টিকে থাকতেই এই কর্মসূচি এবং কাজ করেছে বলে আমাদের অভিমত। এবার কারা ড্রামা করে বাংলার বুকে আমরা জানি, আমরা দেখতে পাই। আমরা প্রতিদিন রাজনীতির আঙ্গিনায় খুললে প্রতিদিন ড্রামাবাজ কে, একজন গেরুয়া বসন করে, একজন লাল কে ফেটটি ধরে কারা রাস্তার বুকে, বাংলার রাস্তার বুকে ড্রামা করে। আমরা সকলে ২০০ বছরের ইংরেজ শাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোরিফাই করেছেন কথাটা বলছি। দেখুন, এটা এক প্রকার আমরা বলতে পারি যে কি আমাদের যে সংবাদ মাধ্যম সেটাকে বিকৃত করে কিছু দেখানোর চেষ্টা করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা পুরো তার বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার যে আর্কিটেকচারাল যে ডেভেলপমেন্ট সেটার প্রশংসা করেছেন। সেটার প্রশংসা মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরো শাসনকালকে তিনি বাহবা দিয়েছেন বা কুড়িয়েছেন। একটা কথাকে কেটে যদি সেটা পরিবেশিত হয় সেটা আমরা মনে হয় না তার প্রতিফলন তার কথার মাধ্যমে প্রতিফলন হয়েছে। একটা পার্টকে দেখিয়ে কখনোই এটা জাজ করা যায় না। মিঠুন বৈশ্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে এসএফআই এর কিছু ছাত্র অপমানজনক মন্তব্য করার অভিযোগে বাংলার সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ দিবস পালন করল। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি কলেজের গেটের সামনে বিক্ষোভে সামিল হন তারা। শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ সরকার জানান, যে ছাত্র সংগঠনের কোনো অস্তিত্ব নেই তারা কিভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করার সাহস পান? এই অপমান সম্পূর্ণ বাংলার অপমান। অক্সফোর্ডে আপনারা দেখেছেন যেইভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা হয়েছে, শুধু মুখ্যমন্ত্রীকে নয় পুরো বাংলাকে যেভাবে অসম্মান করা হয়েছে। সিপিএমের কিছু ক্যাডার, এসএফআই যাদের কোনো অস্তিত্ব নেই, যারা জিরোতে মিশে গেছে, তাদের এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রতিবাদ চলছে। এই শিলিগুড়ি কলেজের গেটেও আমাদের চলছে। বিশ্বজিৎ সরকার, সভাপতি, শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদ। উত্তরকন্যা অভিযানে যুব কমরেডদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল সিপিআইএম কর্মীরা। উত্তরকন্যা অভিযানে যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জে বহু যুব কমরেড আহত হয়েছেন। এছাড়া জলপাইগুড়ি যুবনেতা দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ সহ অনেক কমরেড গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে সমস্ত যুবকর্মীদের নিঃস্বার্থ মুক্তি ও আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেবার দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা পার্টির দপ্তরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল হয় সিপিআইএমের ডাকে। মিছিল জেলা দপ্তর থেকে শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, দিনবাজার, মার্চেন্ট রোড হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে গিয়ে থানার গেট আটকে বিক্ষোভ দেখায়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা এবিপিটি এর জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, সিপিআইএমের জেলা নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য। নেতৃবৃন্দ বলেন, কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে শান্তিপূর্ণ মিছিলে সামিল হওয়া যুব নেতৃবৃন্দকে নির্লজ্জভাবে লাঠিচার্জ করেছে দলদাস পুলিশ। তিনবাতি এলাকার বিভিন্ন গলিতে ঢুকিয়ে পুরুষ পুলিশ যুবতী ছাত্রীদের ওপর লাঠিচার্জ করেছে। অবিলম্বে সমস্ত যুবকদের নিঃস্বার্থ মুক্তি না দিলে গোটা রাজ্য জুড়ে পথে নামবে সিপিআইএম। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করলেন। জলপাইগুড়িতে মোহাম্মদ সেলিম এসে আজ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বিজেপির দিলীপ ঘোষকে রামবাবু আখ্যা দেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী লন্ডনে পড়ে রয়েছেন, বাংলায় কি পরিস্থিতি তার দিকে নজর নেই, এভাবে বাংলা চালানো যায় না। আরও বলেন, তৃণমূল ও বিজেপি একই পার্টি, তিনি পুরোটাই নজরদারি চালাচ্ছেন। আরএসএস প্রধান মোহন ভাগবত যা বলছেন, বিজেপি এবং তৃণমূল একই কাজ করছে। বিধানসভা প্রস্তুতি নিয়ে বললেন, ব্রিগেডের সভা থেকেই এবার ২৬-এর বিধানসভার প্রস্তুতি শুরু হবে। কিন্তু এটা তৃণমূল সরকারকে স্বীকার করতে হবে, আগে অতীতে তো এইসব ধর্মীয় উৎসব হতো, কিন্তু কখনো তো এখানে এই আপদ ছিল না, এই উপদ্রব ছিল না। আজকে কেন হচ্ছে? তা তাদের ব্যর্থতা, এই ব্যর্থতাকে ঢাকার জন্য অন্যের উপরে দোষ চাপাচ্ছে। পুলিশ মন্ত্রী যখন বেআইনি কাজকর্ম করে, তো আইনি যে পথে যাওয়া যাচ্ছে তাকে বেআইনি বলবে, কারণ কে কোথায় দাঁড়িয়ে আছে। আর একটা সমাবেশ হবে, মিছিল হবে, তাকে পুলিশকে জানানো হয়েছে, তারপর মঞ্চ কাটানো হয়েছে, তারপর মিছিল হয়েছে, তো ওটাকে বেআইনি ঘোষণা করছে কেন? এবং পুলিশ ঘোষণা করতে পারে না, আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট ঘোষণা করে। ম্যাজিস্ট্রেট ঘোষণা করছিল, তাহলে পুলিশ কি জুডিশিয়ারি হয়ে গেছে? প্রতিদিন হাইকোর্টে পুলিশ কানমোলা খাচ্ছে, নাক ঘষা পাচ্ছে, চড় আঘাত পাচ্ছে, কিন্তু তা এদের লজ্জা হচ্ছে না। সিবিআই তো কেন্দ্র সরকারের অধীনে, রাজ্য সরকারের পুলিশ যেরকম, কেন্দ্র সরকারের পুলিশ যেরকম, রাজনৈতিক প্রভুর এখতিয়ারের মধ্যে আছে। তাহলে সেখানে বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি সমঝোতা থাকে, যেটা আমরা বারবার বলছি, যতই তেরে পুরে নামুক, তারপর দেখা যায় যে অফিসার খোঁজ ঠিক মতো নেবে তাকে বদলি করে দেবে, তাকে শাস্তি দেবে, তাকে সরিয়ে দেবে। যতগুলো লোক দরকার, লোকবল দরকার, যে কাঠামো দরকার সে কাঠামো দেবে না। তারপরে যে তদন্তের নির্দেশ দরকার সে নির্দেশ দেবে না। তুমি সারদা নারদা থেকে তিলোত্তমা বললে, মাঝখানে কয়লা পাচার, গরু পাচার, রেশন কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগের দুর্নীতি কথা বললে না কেন? শিক্ষক নিয়োগের দুর্নীতি দেখা যাচ্ছে, কাকুর গলার স্বর নিয়ে যা তামাশা হলো, তারপরে কাকু কার চাকরি করে সবাই জানে, কিন্তু সেখানে জনৈক অভিষেক হয়ে গেল। তাহলে সিবিআইয়ের এইটুকু সাহস নেই যেটা বলবে যে এই ভাইপো অভিষেক বা হচ্ছে এক্স এমপি, তাকে যখন ডাকছে তখন তো এক্স এমপি হিসেবে ডেকেছে, এক্স এমপি হিসেবে ডেকেছে, একজন এমপি। তাহলে কেন? তাহলে ওপরে রাজনৈতিক নির্দেশ হচ্ছে যে কিছুতেই দিদি ভাইপোকে ডিস্টার্ব করা যাবে না। আজকে উত্তরবঙ্গের মানুষকে বুঝতে হবে, যারা মনে করেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূল শায়েস্তা হবে, কিন্তু আসলে তৃণমূল এই জোচ্চুরি, এই বদমেশি, এই গুন্ডামি, এই মস্তানি, এই লুটতরাজ চালাতে পারে না যদি তার প্রভু দিল্লিতে বসে বা নাগপুরে বসে তাকে যদি গ্রিন সিগন্যাল না দেয়। আসলে মোহন ভাগবত ঠিক করে দিচ্ছেন স্ক্রিপ্ট আরএসএসের, সেখানে বিজেপি কী বলবে, তৃণমূল কী করবে। আর এই জন্যই একজন বলছে চ্যাংদোলা করে বার করে দেবো, তো অন্য একজন বলছে ঠুসে দেবো। এগুলো একজনই ডাইরেক্ট লিখে দিচ্ছে, দুটো দল আলাদা করে উচ্চারণ করছে। আসলে মোদি বলেছেন, না খাতা না বহি, যে মমতা খায় সোসাই। সুতরাং সিবিআই তো কী করবে, সে তো প্যারোটিং করছে। কলকাতা পুলিশ যা বলেছে যে তাদের নির্দেশটা কীরকম, এটা আজকে বলছে। মোহন ভাগবত তো তদন্ত যখন চলছে, আন্দোলন যখন চলছে, তখনই এসে বলে গেছিলেন যে রাজ্য সরকার যা বলবে তাতেই আমাদের সায় আছে। তো সিবিআই সেই কথাই বলছে। কোনো প্রয়োজন ছিল না টিয়ার গ্যাস চালানোর, লাঠি চালানোর, জল কামান প্রয়োগ করার। আগে থেকেই ব্যারিকেড ঘিরে গেছে। আর উনি তো আসেনি না, উত্তরকন্যা নামে হয়েছে উত্তরবঙ্গের সেক্রেটারি, উনি তো আর লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। এখানে প্রশাসন ভবনে উদ্দেশ্যে মিছিল করে যাবে, মানুষ প্রতিবাদ করবে, এটা গোটা বিশ্বে যেখানেই গণতন্ত্র আছে সর্বত্র স্বীকৃত। তো পুলিশ ওই বাড়িটাকে ঘিরে রেখেছে, তার থেকে চৌহদ্দির দূর দূরান্ত থেকে কেউ যেতে পারবে না। তারপরেও যারা ফিরে যাচ্ছে, জমায়েত হয়ে গিয়েছে, তখনও তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। মানে দুর্বৃত্ত, ধর্ষক, খুনি, তাদেরকে ধরার জন্য পুলিশের তৎপরতা দেখা যায় না।
আমাদের দেবরাজকে দেখেছে আপনারা কীভাবে আহত করেছে, এই যে ভিডিওতে সবাই দেখতে পেয়েছেন যে কীভাবে পুলিশ নির্দয়ভাবে মেরেছে, শুধু নয় সে ছুটে গেছে, পরিকল্পিতভাবে মেরেছে, চিনে মেরেছে, নাহলে আরও কয়েকজন ছিল এবং ও এমনও নয় যে ছুটে পালাচ্ছিল, ও তো হেঁটে হেঁটে আসছিল। এটার আমরা যে ভাষায় প্রতিবাদ করা হোক সেটা কম পড়বে। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ গতকালও হয়েছে, আজও হচ্ছে। শনিবার নাগরাকাটা কাঁঠালধুরা চা বাগানে খাঁচায় বন্দী হলো এক চিতাবাঘ। গতকালের পর আজও সকাল নাগাদ নাগরাকাটা কাঁঠালধুরা চা বাগানের একটি প্রাথমিক স্কুলের ঢিলছোড়া দূরত্বেই খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা গেছে শনিবার ভোর নাগাদ সেই পূর্ণবয়স্ক চিতাবাঘটি বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দী হয়। প্রসঙ্গত, গত শনিবারও কাঁঠালধুরা চা বাগানের 16 নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দী হয়, আর সেই চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার রেশ কাটতে না কাটতেই আবারও ধরা পড়ল একটি চিতাবাঘ। শনিবার ভোর নাগাদ আবারও একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার খবর খুনিয়া রেঞ্জের বনকর্মীদের কাছে পৌঁছলে বনকর্মীরা ঘটনাস্থলে এসে সেই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও এভাবে প্রতিনিয়ত বাঘের গর্জন এবং খাঁচাবন্দি হওয়ার ফলে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায়। শ্রমিকদের দাবি, বিগত বেশ কিছুদিন ধরে 3টি বাঘ আমরা চা বলয়ের লক্ষ্য করছিলাম। 2টিকে বন দপ্তর খাঁচাবন্দি করলেও একটি এখনও অধরাই রয়েছে। তবে এ বিষয়ে চা বাগানের ম্যানেজার প্রদীপ বিশ্বাস বলেন, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তাই শ্রমিকরা কাজে আসতে ভয় করছে। শ্রমিকদের কথা অনুযায়ী ওনারা 3টি বাঘকে লক্ষ্য করেছেন, তার মধ্যে 2টি খাঁচাবন্দি হয়েছে, আবারও একটি চা বাগানের মধ্যে রয়েছে। আমি বন দপ্তরের কাছে অনুরোধ করছি, এই বাঘটিকে কেউ যদি খাঁচাবন্দি করতে পারে তাহলেই বাগানের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। মানে লাগাইছিল, মানে বাঘটা ফেঁসে গেছে, পিঞ্জরা লাগাইছিল, ফেঁসে গেছে। এর থেকে একটু আরো বড় আছে না, এখানে দিকে আছে আরেকটা বাঘ, মানে 16 নম্বরের দিকে। এরা জানেন? হ্যাঁ জানেন। এই নিয়ে কয়টা বাঘ ধরা পড়লো? 2টা বাঘ। আর কয়টা আছে? কি ভয়ভীতি আছে? হ্যাঁ, ভয়ভীতি আছে। আচ্ছা, কয়টা বাঘ ধরা পড়লো টোটাল? 2টা আছে। কয়টা বাগানে? মানে 3টা মতো। 3টা আছে, তার মধ্যে কয়টা ধরা পড়লো? 2টা ধরা পড়লো। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এখন? কি চাই, পিঞ্জরা লাগাও, এটাকে পাঠিয়ে দেবো। আরেকটা পিঞ্জরা লাগাবেন? হ্যাঁ। আপনার নাম কি? সঞ্জিত কি? উরাম। এইটা হচ্ছে আমাদের কাঁঠালধুরা বাগান, আমাদের এটা 16 নম্বর সেকশন। এখানে বেশ কয়েকদিন থেকে বাঘের উপদ্রব ছিল। মাঝখানে কয়েকদিন আগে একটা গরুকে মেরেছে বিকেল 4টার সময়। তারপরে সেদিনকারই আবার বিকালে আমার এখানে ইরিগেশন লোকরা ছিল, ইরিগেশনের কাজ করছিল, সেই সময় 2টো একসঙ্গে বেরিয়েছিল রাস্তায়। তারপরে তো আমরা ডিপার্টমেন্টের কাছে যাই, ডিপার্টমেন্টের কাছে আমরা চিঠি করি, চিঠি করার পর ওনার একটা খাঁচা, আমাদের বাঘ ধরার খাঁচা একটা আমাদের প্রোভাইড করে। খাঁচাটা আমরা আজকে থার্ড ডেতে আজকে আমাদের বাঘটা আটকা পড়েছে। আরও আছে আবার লাগাবো, আবার লাগাবো। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার বিশ্বাস, আমি এই বাগানের ম্যানেজার। সেদ্ধ ডিম বিক্রি করে যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায় তারই উদাহরণ জলপাইগুড়িতে। সেদ্ধ ডিম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন, কথাটা শুনলেও অবাক লাগে, কিন্তু কথাটা সত্যি। জলপাইগুড়ি শহরের এই ডিম বিক্রেতা সেদ্ধ ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন। রোজ 400 সেদ্ধ ডিম বিক্রি করে থাকেন তিনি, আর মাসে প্রায় 50,000 টাকা পর্যন্ত লাভ করেন তিনি। তাহলে বছরে তার লাভের পরিমাণ কতটা? তিনি বলেন, রোজ প্রায় 400 পিস ডিম বিক্রি করে থাকি, যার মধ্যে রয়েছে হাঁসের ডিম, পোলট্রির ডিম, লোকাল ডিম সহ ডাবল ডিম। আর এটাই উপার্জনের একমাত্র আয় আমার, আর সেই আয় থেকেই আমি প্রতিষ্ঠিত। গাড়ি বাড়ি সবই আছে। রোজ বিকেল থেকে রাত পর্যন্ত এই সেদ্ধ ডিম জলপাইগুড়ি শহরে বিক্রি করে থাকেন তিনি, আর তার ডিম খেয়েও অনেক মানুষই তার প্রশংসা করেছেন। জলপাইগুড়ি শহরে তো আপনার একটা নাম আছে, এই যে ডিম বিক্রি করে, কত রোজ বিক্রি করেন, কি কি ধরনের ডিম? এখানে লোকাল ডিম আছে, বাকালির, হাঁসের ডিম আছে, বাকালির, অস্ট্রেলিয়া ডিম আছে, তারপরে লোকাল পোলট্রি আছে, আন্ধ্রা পোলট্রি আছে। কত টাকা রোজ বিক্রি হয়? মোটামুটি ধর না 350 টাকা ডিম, 350 ডিম বিক্রি হয়, 300, 350 এখনকার বাজার। কেমন লাভ হয় আপনার? কেমন লাভ? 1000 এরকম হয়ে যায়, 1000 টাকা মাসে 40,000 টাকা ইনকাম হয় ডিম বিক্রি করে।
তাহলে অনেকে কি এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে মনে হয়? হ্যাঁ, এই যে মাসে যদি 40,000 টাকা ইনকাম হয়, তাহলে কি অন্যান্যরা মানে ডিম বিক্রি করতে ব্যবসা করে? হ্যাঁ সবাই করতে পারে, সবাই ছোটো ব্যবসা করে কেউ করতে চায় না, এইটাই হলো। কিন্তু এর মধ্যে ফাস্টফুডের মধ্যে কামাই আছে, করতে পারে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে বিজয় বারোই, ডাক নাম রাম। হ্যাঁ, প্রচুর পরিমাণে উনি ডিম বিক্রি করেন। আপনারা কেমন খান আর কেমন? খাই আমরা রেগুলারই ডিম খাই এখান থেকে। আর যারা জিম করে তাদের জন্য বেশি সুবিধা হয়, এক্সারসাইজ করার পরে সোজা চলে আসে, রেডিটা পেয়ে যায়, রিজনেবল প্রাইসে পাওয়া যায়। ওনার এই যে ডিম কত বিক্রি হয় মনে হয়, দেখে মনে হয় আপনার? মোটামুটি পার ডে তো 300 পিস বিক্রি হয়। 300 হয় না তোমার? 300 বেশি হয়। আপনারা খেয়ে স্বাদ পান? সব ধরনের কী কী ডিম পাওয়া যায় এখানে? লোকাল পোলট্রি আছে, অস্ট্রেলিয়া আছে, হাঁসের ডিম আছে, পোলট্রি আছে, তারপরে ডিম বাদ দিয়েও এগ দিয়ে ব্রেড বানিয়ে দেয়। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্মীয়মান ভবন পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি। চলতি বছরেই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ চালু হবে। শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে সার্কিট বেঞ্চের নির্মীয়মান ভবন ফের পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার। উল্লেখ্য, বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে। এদিকে জাতীয় সড়কের ধারে স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতেই। এদিন নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য আরও কাজের বিষয়ে খতিয়ে দেখেন 2 বিচারপতি। এদিন পরিদর্শনের পর বিচারপতি শম্পা সরকার বলেন, আজ আমরা আইটি ট্রায়াল রান করলাম। বেঞ্চ এবছরই শুরু হবে, তবে শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। বিল্ডিং ও আইটি সাপোর্ট প্রস্তুত হলেই স্থায়ীভাবে সার্কিট বেঞ্চ এখানে শুরু হবে। কাজ ঠিকঠাকভাবেই এগোচ্ছে, কাজেরও ভালো প্রগ্রেস রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, যেভাবে কাজ হওয়ার তার চেয়ে দ্রুতগতিতেই চলছে। খুব তাড়াতাড়ি সার্কিট বেঞ্চের কাজ এখানে শুরু হবে, তবে শুরু হওয়ার আগে প্রধান বিচারপতি একবার ফাইনাল ভিজিট করবেন বলে তিনি জানিয়েছেন। দেখছেন স্যার, মানে ভালো প্রোগ্রেস খুবই ভালো, যেরকমভাবে হওয়া উচিত তার থেকে অনেক বেশি স্পিডে কাজ হচ্ছে, অনেক বেশি। আপনারা স্যার ঘন ঘন পরিদর্শনে আসছেন, দেখতে হবে না পরের স্টেপসের পরের স্টেপসে শুরু হবে। আমাদের চিফ জাস্টিস আসবেন একবার ফাইনাল ভিজিটে, তখন আপনারা কোনো টাইমলাইন? হ্যাঁ, টাইমলাইন আমাদের আছে, তবে আমরা এখন বলছি না টাইমলাইন এখনই। আচ্ছা, ডিপেন্ড করছে আলটিমেটলি কতটা করে এই রাজীববাবু। ঠিক আছে, কোনো কিছু না, ওটা তো আমাদের ঠিক নিজেরা ডিসাইড করতে পারবো না, তবে এই বছরেই শুরু হবে, শিগগিরই শুরু হবে। এই আর্থিক বছরে ম্যাম? না, এই আর্থিক বছর 3 দিন। ম্যাডাম, আপনারা যে ইনস্ট্রাকশনগুলো দিয়ে গিয়েছিলেন সেগুলো সব অ্যাবসলিউটলি। এরপরে ম্যাডাম প্রসিডিউরটা কি আছে, মানে কিভাবে এগোবেন আপনারা? ইঞ্জিনিয়ারিং পার্ট আর কনস্ট্রাকশন পার্টের যা প্রসিডিউর তাই। এখানে তো আমাদের একটা কোর্ট তো চলছে একটা বিল্ডিংয়ে, সেখান থেকে শিফট করব আমরা নতুন বিল্ডিংয়ে। আমাদের পার্টটা এইটাই, বিল্ডিং রেডি হয়ে যাবে, আইটি সাপোর্ট রেডি হয়ে যাবে। আজকে আমরা আইটি ট্রায়াল রান করলাম কোর্ট থেকে, ফাংশনাল। এরা ম্যাডাম কি বলছে যে কবের মধ্যে তৈরি করে দিতে পারবে আপনাদের? না, এটা এনাদের বলার মতন না, এনারা তো করেই যাচ্ছেন, যা প্রত্যেকটা এসে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো চলছে। এরপরে কি কোনো ভিজিটের এখনো কিছু ডিসাইডেড হয়নি। প্রাথমিকভাবে কটা রুম দিয়ে শুরু হবে সেটা না, সেটাও এখনো ডিসাইড হয়নি।
ম্যাম প্রগ্রেস কোথাও কোনো কম রয়েছে এরকম কিছু দেখছেন? না, ভালো প্রোগ্রেস। আরেকটা বিষয়টি জিজ্ঞেস করি, আপনি তো বোধহয় হোম ভিজিটে গিয়েছিলেন, যদি একটু বলেন তাহলে। না, ওটা তো এটার চ্যাপ্টারের মধ্যেই পড়ে ছাড়া ম্যাডাম, যদি ওটার আলাদা, ওগুলো তো আমরা জলপাইগুড়ি যে কটা হোমে গেলাম, উই আর ভেরি স্যাটিসফাইড। ম্যাম ডেট নিয়ে কিছু বলা হয়েছে এই মুহূর্তে? না, সেটা আমরা বলতেই পারবো না, সেটাও। একটি খুনের মামলায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্ট। আজই রায় দিয়েছেন বিচারক বিপ্লব রায়। এদিন এই তথ্য দিয়ে সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ বলেন, ঘটনাটি ঘটেছিল গত 4 মার্চ 2021 সালে ভক্তিনগর থানার অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকায়। ওই দিন সকালে এলাকার শঙ্কর দাস বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন চা খেতে। সেই সময় তার পিস্তুত ভাই সুরেশ রায় পেছন থেকে চাকু নিয়ে অতর্কিতে হামলা চালায় শঙ্করের ওপর। স্থানীয়রাই ছুটে এসে তাকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় শঙ্কর দাসকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরেশকে গ্রেপ্তার করে। এতদিন অভিযুক্ত বিচারাধীন বন্দী অবস্থায় জেল হেফাজতেই ছিলেন। 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এদিন। উভয় পক্ষের সওয়াল জবাবের পর বিচারক আসামিকে ফাঁসির সাজা দিয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে মৃতের দাদা তাপস দাস বলেন, ন্যায় বিচার পেয়েছি। আমার ভাই রাজমিস্ত্রির কাজ করত, আমরা দিন আনি দিন খাই। দিনে দুপুরে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনির ফাঁসির সাজা হওয়ায় আমরা খুশি বলে তিনি জানান। এদিকে মৃতের আত্মার শান্তি কামনায় ও ন্যায় বিচারের দাবিতে মৃতের বন্ধু প্রণব কুমার দাস ও কয়েকজন ব্যানার নিয়ে জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন। তিনি জানান, এভাবে বন্ধু খুন হওয়ায় আমরা মর্মাহত। খুব কষ্ট করে ওদের সংসার চলত। আজ ন্যায় বিচার পাওয়ায় আমরা খুশি বলে তিনি জানিয়েছেন। মানে কি হয়, যে মারা গেছে সে আপনার কে হয় বা এই আপনার কে হয়? যে সে হচ্ছে আমার হচ্ছে ভাই, যাকে মারছে, হ্যাঁ যাকে মারছে সে হচ্ছে আমার ভাই। নিজের ভাই? না, নিজের ভাই না, মামাতো ভাই। আমার ভাইকে সকালবেলা চা খেতে গেছে, চা খাইতে যায়, দোকান থেকে টাইনে নিয়ে এসে 4 রাস্তা মোড়ে, ব্রিজে 4 রাস্তা মোড়ে ওইখানটাই মার্ডার করছে। দুনিয়ার লোক সব দেখছে, সামনে আগে জানে। এইটাই তার আমার এই যে আজকে যেটা হইলো, এটা আমি খুব খুশি। কি নাম আপনার? আমার নাম তাপস দাস। আমার ভাই রাজমিস্ত্রি কাজ করে, ওই ভাই আমাদের সংসার চালায়, ওই সব কিছু। আমার 2 ভাই যা করি, দিন আনে দিন খায়, সে ভাইকে এরকমভাবে দিন দুপুরে এরকম করলো। প্রণব কুমার দাস পোস্টার নিয়ে এসেছে যে আমরা ন্যায় চাইতে এসেছিলাম, ন্যায় চাইতে, যে প্রকাশ্য দিবালোকে এভাবে 4/3/2021 সালে 8:30 আনুমানিক হবে 8:30 নাগাদ তাকে খুন হতে হয়। এবং শুনেছি শঙ্কর দাস, সে আমার বন্ধু ছিল, আমার বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত ছিল, তার পেশায় রাজমিস্ত্রি ছিল, এবং হচ্ছিল তার বাবা মা দুজনেই মারা যায়। এই 2 ভাইকে নিয়ে খুব কষ্ট করে অভাব অনটনের মধ্যে জীবিকা নির্বাহ করত। সে পাড়ায় কারোর সঙ্গে কোনো ঝামেলা ছিল না, কোনো খুব ভালো ছেলে বলে পরিচিত ছিল। এবং একটা ভালো ছেলের প্রতি আমরা দাঁড়িয়েছি, এটাই গর্ববোধ করছি যে আমরা দাঁড়িয়েছি। আজকে এসেছি তার কারণ আজকে রায়দান পর্ব ছিল, স্বর্গীয় শঙ্কর দাসের খুনের রায়দান পর্ব ছিল আজকে। আমরা খুশি, এই রায়ে আমরা খুশি, এবং ভালো যে ন্যায়ের পথে চলছে। কেসটা হচ্ছে 2021 সনের মার্চ মাসের 4 তারিখ সকাল 8টা থেকে 8:30 নাগাদ এই মধ্য শান্তিনগর ভক্তিনগর থানার অন্তর্গত জায়গায় একটা চায়ের দোকানের সামনে ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল, যিনি নাকি মারা গেছেন শঙ্কর দাস, উনি বাড়ি থেকে বেরিয়ে চা খেতে আসছিলেন। তখন হঠাৎ করে পেছন থেকে অতর্কিত তারই পিস্তত ভাই সুরেশ দাস তাকে চাকু নিয়ে আক্রমণ করে এবং তার বিভিন্ন জায়গায় তাকে চাকু দিয়ে আঘাত করে, এবং সেই শঙ্কর দাস রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে সেখানকার স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে বাঁচায়। সেখান থেকে সুরেশ রায় পালিয়ে যায়। তাকে বাঁচানোর পর তাকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে পরে ডাক্তারবাবু তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। এটার উপরে কেসটা কমপ্লেন করে সুরেশের শঙ্করের ভাই তাপস। তার উপর তদন্তে পুলিশ সঠিক সময়ে আসামিকে গ্রেপ্তার করে এবং সঠিক সময়ে তদন্ত করে চার্জশিট দেয়। তারপরে মামলাটা বিচারের জন্য মহামান্য জেলা আদালত থেকে 3য় আদালতে প্রেরণ করে। সেখানে 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং প্রত্যেকেই ঘটনাটাকে সঠিক এবং বলে প্রত্যেক কটা সাক্ষী, এবং তাদের সাক্ষীর সওয়াল জবাবের পরে বিচারক সমস্ত দিক বিচার বিবেচনা করে আসামিকে ফাঁসির সাজা দোষী সাব্যস্ত করে। অ্যাডিশনাল থার্ড কোর্ট বিপ্লব রায় মহাশয়ের কোর্টে। এতদিন তো আসামি জেলেই ছিল।
হ্যাঁ জেলেই ছিল। 2004 ও 4/3/2021 ঘটনা, ওকে গ্রেপ্তার করা হয়েছিল 5/3/2021, পরের দিনই গ্রেপ্তার করা হয়েছে। আমার নাম হচ্ছে শুভঙ্কর চন্দ্র, আমি এই মামলা সরকার পক্ষের আইনজীবী হিসাবে ছিলাম, আর আমি জলপাইগুড়ি কোর্টের আইনজীবী। ডুয়ার্সের ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়ি থেকে উদ্ধার হলো 12 ফুটের একটি কিং কোবরা। ডুয়ার্সের ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের একটি বাড়ি থেকে 12 ফিটের কিং কোবরা সাপ উদ্ধার করলেন চালসার সর্পপ্রেমী দিবস রায়। জানা যায়, এদিন মেটলি ব্লকের সামসিং সংলগ্ন ইয়ংটং চা বাগানের একটি শ্রমিকের বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় এই বিরাট সাপটি। বাড়ির লোকজন সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর চালসার সর্পপ্রেমীকে খবর দেওয়া হয়। দিবস রায় প্রায় 5 ঘন্টার চেষ্টায় বস্তাবন্দি করে সাপটিকে। পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীদের সহযোগিতায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সম্ভবত পাহাড়ের কোনো জঙ্গল থেকে শিকারের উদ্দেশ্যে গ্রামে ঢুকেছিল সাপটি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এপ্রিল কলকাতার ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার ও অর্থ সংগ্রহে নামল সিআইটিইউর কর্মীরা। 20 এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নামল সিআইটিইউর কর্মীরা। শ্রমকোড বাতিল, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকদের ফসলের ন্যায্য দাম, বস্তিবাসীর পাট্টা, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদিন জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয়। সেই সঙ্গে জলপাইগুড়ি পৌরসভায় নাগরিক পরিষেবা ভেঙে পড়ার বিরুদ্ধে 11 এপ্রিল পৌরসভা অভিযানে নাগরিকদের সামিল হওয়ার আবেদন জানানো হয়। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় দেওয়াল লিখনো পোস্টারে সেজে উঠেছে। সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলেছে এই ব্রিগেড সমাবেশ। এদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন বলে দাবি তাদের। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, দুলাল রায়, বিকাশ বিশ্বাস, নারায়ণ কুণ্ডু, অপূর্ব বিষ্ণু, মৃণাল রায় প্রমুখ। এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতে অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন। এবং আজকের এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি, মানুষ চাইছেন যে লাল ঝান্ডা আগে আসুক, জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং গরিব শ্রমজীবী মানুষ, গরিব মানুষের বেঁচে থাকার যে রসদ বামফ্রন্ট আসলেই সম্ভব, এটা মানুষের কাছ থেকে। আগামী 20 এপ্রিল কলকাতা ব্রিগেডে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন আমাদের রাজ্যের যারা গরিব মানুষের যে সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে সেই সংগঠনগুলো ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছে। ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটা বড় আকারের একটা বৃহত্তর ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে ব্রিগেডে। এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আমাদের এখান থেকে অনেক কর্মীরা যাবেন। তাদের যে যাতায়াতের খরচার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের উৎসাহ পাচ্ছি এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতে
অর্থ সংযোগ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন। এবং আজকের এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি, মানুষ চাইছেন যে লাল ঝান্ডা আগে আসুক, জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং গরিব শ্রমজীবী মানুষ, গরিব মানুষের বেঁচে থাকার যে রসদ বামফ্রন্ট আসলেই সম্ভব, এটা মানুষ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে ব্রিগেডের সভা থেকেই 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতির কথা জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একই সঙ্গে বিঁধলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে। যুবদের নিয়ে সরগরম উত্তরের রাজনীতি। একদিকে উত্তরকন্যা অভিযানে যুব কমরেডদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তার নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন সিপিআইএম এর, অপরদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমানে এসএফআই এর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন তৃণমূল ছাত্র পরিষদের। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।